হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক এবিটি এইচএস পেপার 2026 এর অঙ্কের থাকছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক এবিটি এইচএস পেপার 2026 এর অঙ্কের যে সেট নাম্বার 3 আছে 94 পৃষ্ঠা, এর 12 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো পার্ট 3 ভিডিও। পার্ট 1 ভিডিওতে 1 থেকে 4 দাগ পর্যন্ত এবং পার্ট 2 ভিডিওতে 5 থেকে 11 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখতে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো 12 দাগে আছে, প্রমাণ করো যে cot a স্কোয়ার রুট অফ 1 প্লাস sin a বাই 1 মাইনাস cos a 1 মাইনাস sin a সমান 1 প্লাস sin a বাই sin a, অর্থাৎ এটা সমান এটা প্রমাণ করতে হবে। এখানে আছে cot a স্কোয়ার রুট অফ 1 প্লাস sin a বাই 1 মাইনাস sin a সমান cot a। আচ্ছা, তাহলে এখানে 1 প্লাস sin a বাই 1 মাইনাস sin a আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 1 প্লাস sin a বাই 1 মাইনাস sin a। এখন এখানে 1 প্লাস sin a দিয়ে উপর নিচে গুণ করব। 1 প্লাস sin a বাই 1 প্লাস sin a, 1 প্লাস sin a দিয়ে উপর নিচে গুণ করেছি সরল করার জন্য। তাহলে cot a স্কোয়ার রুট অফ, এখানে 1 প্লাস sin a দুটো আছে, তাহলে 1 প্লাস sin a তার হোল স্কয়ার লিখবো, আর এখানে 1 প্লাস sin a ইন্টু 1 মাইনাস sin a, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তো এখানে সেটাই করতে হবে, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান cot a। তো এখানে স্কোয়ার দিয়ে, আচ্ছা 1 প্লাস sin a হোল স্কয়ার আছে, তার বর্গমূল। তো এখানে আমরা লিখতে পারি 1 প্লাস sin a, 1 প্লাস sin a তার হোল স্কয়ার ছিল, তার বর্গমূল করেছি, তাহলে স্কোয়ার থাকবে না, বর্গমূল চিহ্নটা আর থাকবে না। এখন নিচের পাটে বর্গমূল চিহ্ন আছে, তাহলে এখানে লিখবো 1 মাইনাস sin স্কয়ার a। এবার আমরা কি জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সেটা সমান 1 আমরা জানি, তাহলে এখানে লিখবো cot a ইন্টু 1 প্লাস sin a বাই, এই যে 1 আছে, 1 এর জায়গাতে লিখবো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, আর এখানে sin স্কয়ার লিখে দেব সমান cot a ইন্টু 1 প্লাস sin a। নিচে দেখো sin স্কয়ার a কেটে দিচ্ছি, আলাদা চিহ্ন তাই বিয়োগ হয়ে শূন্য হলো, অর্থাৎ কেটে দিলাম। আর এখানে হবে cos স্কয়ার a, তা আবার রুটের মধ্যে। তো এখানে cot a আমরা জানি cos a বাই sin a, আর উপরে আছে 1 প্লাস sin a, নিচে রুট cos a, তাহলে cos a এর রুট cos স্কয়ার এর বর্গমূল করলে এখানে আমরা cos a পাবো। cos a উপরে নিচে আছে, তাহলে উপরে হলো 1 প্লাস sin a আর নিচে হলো sin a, তাহলে এটাই প্রমাণ করার ছিল, এখানে লিখবো প্রমাণিত। tan a plus b is equal to √3 এবং tan a minus b is equal to 1 by √3,
থিটা ইজ থিটা ডিগ্রি ইজ থিটা ডিগ্রি, এটা 0 ডিগ্রি হবে হয়তো, যাই হোক 0 ডিগ্রি ইজ লেস দ্যান এ প্লাস বি ইজ লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি, এ ইজ গ্রেটার দ্যান বি হলে এ ও বি এর মান নির্ণয় করো। তো এখানে আছে tan a প্লাস বি, এটা সমান √3, অর্থাৎ √3 মানে আমরা জানি যে tan 60 ডিগ্রি, তাহলে কি পেলাম, অতএব a প্লাস বি সমান 60 ডিগ্রি পেলাম, আর এখান থেকে আমরা বলতে পারি b সমান 60 ডিগ্রি মাইনাস a, এটা বলতে পারি। তারপর tan a মাইনাস বি সমান 1/√3 আছে, tan a মাইনাস বি এটা সমান 1/√3, আর আমরা জানি tan 30 ডিগ্রিতে 1/√3 হয়, তাই সমান tan 30 ডিগ্রি লিখলাম, অতএব লিখতে পারি a মাইনাস বি এটা সমান 30 ডিগ্রি। এখন দেখো বি এর মান 60 ডিগ্রি মাইনাস এ, তাহলে এখানে বসিয়ে দেব, তাহলে লিখতে পারি বা এ মাইনাস বি এর জায়গাতে 60 ডিগ্রি মাইনাস এ লিখবো, এটা সমান 30 ডিগ্রি, বা এ মাইনাস 60 ডিগ্রি মাইনাস এ প্লাস এ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, বা এ এবং এ তাহলে হয়ে গেল 2a সমান ডান দিকে 30 ডিগ্রি আছে, 60 ডিগ্রি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাবো সমান চিহ্নের, তাহলে প্লাস 60 ডিগ্রি, তাহলে এখান থেকে পাই বা 2a ইজ ইকুয়াল টু, যোগ করলে হলো 90 ডিগ্রি, বা a ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 2, 90 এর অর্ধেক হচ্ছে 45 ডিগ্রি, এ সমান পেলাম 45 ডিগ্রি, ও বি সমান ছিল, এটা ছিল 60 ডিগ্রি মাইনাস এ, অর্থাৎ 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে বি সমান হলো 15 ডিগ্রি, তাহলে বি এর মান হলো, তাহলে এ এর মান, অতএব এ সমান 45 ডিগ্রি ও বি সমান 15 ডিগ্রি। তিন দাগে আছে, যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হয়, তবে ওই বৃত্তের 5.5 দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে এখান থেকে বৃত্তের পরিধি বের করতে হবে। আমরা জানি বৃত্তের পরিধি বৃত্তের কেন্দ্রে মোট 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 5.5 সেমি দৈর্ঘ্যের চাপ কত কোণ উৎপন্ন করবে, এটা আমরা ঐকিক নিয়মের মাধ্যমে করতে পারবো। তাহলে এখানে লিখবো বৃত্তটির ব্যাসার্ধ, আর এটা সমান 7 সেন্টিমিটার দেওয়া আছে, অতএব পরিধি সমান 2 পাই আর সমান 2 ইন্টু পাই ফর 22/7 ইন্টু আর ফর 7 সেন্টিমিটার, তাহলে 22 দুগুণ 44 সেন্টিমিটার। এবার 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি যে পরিসীমা যেহেতু এই 44 সেন্টিমিটার, সেহেতু কি হয়, 44 সেন্টিমিটার চাপ বৃত্তের কেন্দ্রে উৎপন্ন করে 360 ডিগ্রি কোণ। এখানে যদি ছবিটা আঁকি আরো পরিষ্কার বুঝতে পারবে, এটা বৃত্তের কেন্দ্র, আমি বৃত্তটাকে সমান 4 ভাগে ভাগ করলাম, তাহলে বৃত্ত
এই চাপটা মনে করলাম এটা বৃত্তচাপ টোটালটা, এখান থেকে এই পর্যন্ত একটা চাপ কেন্দ্রে উৎপন্ন করেছে 90 ডিগ্রি কোণ। আর খানিকটা ঘুরলে 90, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এখান থেকে এই পর্যন্ত ঘুরলে আবার 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, আর এখান থেকে এই পর্যন্ত ঘুরলে আবার 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। অর্থাৎ মোট 4 90, 4 নং 36, 360 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে বৃত্তের পরিধি। তাহলে আমরা কি পেলাম? বৃত্তের পরিধি বৃত্তের কেন্দ্রে মোট 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে সেটা এখানে লিখবো যে 44 সেন্টিমিটার বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন করে 360 ডিগ্রি কোণ। 1 সেন্টিমিটার বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন করে 360/44 ডিগ্রি কোণ। এই 44টা আমরা নিচে লিখি। এরপরে আমাকে বের করতে হবে 5.5 সেন্টিমিটার। 5.5 সেন্টিমিটার বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন করে 360 ইন্টু 5.5/44 ডিগ্রি কোণ। তাহলে সরল করে লিখলে পাই 360 ইন্টু এখানে 55 লিখলাম বাই 44, এবং দশমিকের পরে একটা অঙ্ক ছিল, সেই জন্য একের পিঠে একটা শূন্য দেব। 5 দিয়ে কাটাকুটি করলে 5 2 10, এখানে 5 11 55, 11 এবং 44 কাটলে 4 11 44, 4 এবং 360 কাটলে 4 নং 36, অর্থাৎ এটা 90। নিচে এখনো 2 আছে, তাহলে 2 দিয়ে 90কে কাটাকুটি করলে আমরা পাই 45। তাহলে এটা বেরোলো 45 ডিগ্রি কোণ। তাহলে অতএব উত্তর লিখতে হবে এখানে। এখানে প্রশ্ন ছিল, দেখো প্রশ্ন ছিল যে তবে ওই বৃত্তের 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান কত? তাহলে এখানে যে 45 ডিগ্রি বেরোলো, এর বৃত্তীয় মান চেয়েছে। তো বৃত্তীয় মান আমরা এখানে বের করে নিই। 45 ডিগ্রি সমান, বৃত্তীয় মান বের করতে গেলে কোণ সাংখ্য মানটা লিখলাম, লিখে πc/180 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 45 180, অর্থাৎ πc/4। তো এখানে আছে দেখো যে বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান। অতএব কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান πc/4। 13 একে আছে লাইট হাউসের ওপর থেকে এক ব্যক্তি হাউসের গোড়ার সঙ্গে একই সমতলে অবস্থিত একটি জাহাজকে প্রথমে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। জাহাজটি লাইট হাউসের গোড়ার দিকে আসতেছিল। ব্যক্তিটি 6 সেকেন্ড পরে জাহাজটিকে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। লাইট হাউসের উচ্চতা 40 মিটার হলে জাহাজটির গতিবেগ নির্ণয় করো। অর্থাৎ একটা জাহাজ লাইট হাউসের দিকে এগিয়ে আসছে, তো প্রথমে একজন 30 ডিগ্রি কোণে অবনতি কোণে দেখতে পেলো জাহাজটিকে, 6 সেকেন্ড পরে দেখতে পেয়েছে 45 ডিগ্রি অবনতি কোণে। তাহলে এই যে কিছুটা এগিয়ে এলো 6 সেকেন্ডে, তাহলে কত দূরত্ব এগিয়ে এলো সেই দূরত্বটা আমাদের বের করতে হবে। আর দূরত্বটা বের করতে পারলেই আমরা বলতে পারবো যে জাহাজটি 1 ঘন্টায় 6 সেকেন্ডে যেহেতু অত দূরত্ব যায়, তাহলে 1 ঘন্টায় কত দূরত্ব যায় সেটা বের করতে পারবো। তাহলে এখানে আগে ছবি এঁকে লাইট হাউস, জাহাজ এবং 6 সেকেন্ড আগের ও পরের অবস্থান, এই ব্যাপারগুলো আগে এঁকে ফেলতে হবে। তো মনে করলাম এটা হলো সেই লাইট হাউস। একই সমতলে জাহাজ এগিয়ে আসছে,
এটা লাইট হাউস মনে করলাম। আচ্ছা, তো এখান থেকে দেখা হচ্ছে, তাহলে এখান থেকে দেখা হলে জাহাজটার প্রথম অবস্থান এখানে মনে করলাম, তার পরের অবস্থান এখানে মনে করলাম, তো প্রথমকার অবনতি কোণ অর্থাৎ এটা প্রথম এভাবে দেখছে আর পরে দেখছে এভাবে। তাহলে অবনতি কোণ দেখাতে গেলে আমাকে এখানে একটা অনুভূমিক রেখা কল্পনা করতে হবে। তো প্রথম যে অবনতি কোণ, এই কোণটা, এটা দেওয়া আছে 30 ডিগ্রি, আর পরের কাজ যে অবনতি কোণ এখান থেকে এই পর্যন্ত মোট, এটা দেওয়া আছে 45 ডিগ্রি। আর দেওয়া আছে লাইট হাউসটি 40 মিটার উঁচু, এটা 40 মিটার উঁচু। আচ্ছা, তাহলে লাইট হাউসটি এবি মনে করলাম, আর প্রথম জাহাজ ছিল সি বিন্দুতে, পরে এগিয়ে এসছে ডি বিন্দুতে। জাহাজটা কিন্তু এই দিক থেকে এদিকে এগিয়ে আসছে। তো আমাকে এই সিডি দূরত্বটা বের করতে হবে। এই দূরত্বটা, জাহাজ এদিক থেকে এদিকে এগিয়ে আসছে, এই দূরত্বটা জাহাজ 6 সেকেন্ডে এসেছে। তো এখানে প্রথম কাজ হবে এ বি সি ডি কোনটা কি, এ বি সি ডি কোনটা কি ধরেছি সেটা প্রথমে লিখে ফেলতে হবে। তাহলে লিখবো মনে করি লাইট হাউসটি এবি, এবং লাইট হাউস এবি মনে করলাম, এবং জাহাজটির প্রথম অবস্থান সি ও পরের অবস্থান ডি বিন্দুতে। আমি এই ভাষায় লিখলাম, তোমরা চাইলে অন্য যে কোনো ভাষায় লিখতে পারো। সেই লেখার মধ্যে যেন এ বি সি ডি এই চিহ্নগুলো বা এই অক্ষরগুলো থাকে, অর্থাৎ কোনটা কি সেটা যেন এই লেখার মধ্যে দিয়ে বোঝা যায়। তাহলে আমি যেভাবে লিখেছি মোটামুটি এ বি সি ডি প্রত্যেকটা বিন্দুকে আমি এখানে বর্ণনা করেছি যে কোনটা কি ধরেছি। এখানে এই রেখাটার প্রয়োজন বেশি নেই, তো এখানে পি ধরলাম। তাহলে এপি অনুভূমিক রেখা। তাহলে আমরা কি করব, আমরা এই এ বি সি ত্রিভুজ থেকে প্রথমে বিসি বের করে নেব, তারপরে এ বি ডি ত্রিভুজ থেকে বিডি বের করে নেব, নিয়ে বিসি থেকে বিডি কে বিয়োগ করলে আমরা এই দৈর্ঘ্যটা সিডি পাবো। তাহলে প্রথম প্রথম কাজ হবে কি, এই ত্রিভুজ থেকে এখান থেকে বিসি বের করে নেওয়া, এখান থেকে বিডি বের করে নেওয়া। তাহলে দেখো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, কারণ লাইট হাউস ভূমির সাথে লম্বভাবেই থাকে। আর এ বি ডি এটাও সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি লম্ব। এটা লাইট হাউসটি এই সরলরেখার উপর লম্ব। তাহলে এ বি সি ও সমকোণী ত্রিভুজ, আবার এ বি ডি ও সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে লিখবো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ। কারণ কি, কারণ এ বি সি কোণ এটা সমান 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হলো। তাহলে প্রথমে এই এ বি সি ত্রিভুজ নিই, ত্রিভুজ এ বি সি এর দেখো এখানে আমরা এটা লম্ব, লম্বটা আমরা জানি 40 মিটার, ভূমি বের করতে হবে। তাহলে যেটা যেটা দেওয়া আছে লম্ব, লম্ব এ বি এটা সমান
40 মিটার। ভূমি বিসি এর মান বের করতে হবে। আর কোণ, এই কোণটা, এই কোণটার নাম ACB সমান, এই কোণটা এবং এই কোণটা কিন্তু একান্তর কোণ, এটা এবং এটা, এর নাম CAP, একান্তর কোণ CAP। আর এটা সমান 30 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের এই কোণ 30 ডিগ্রি পেলাম, এটা 40, আর বিসি বের করতে হবে। তাহলে এটা জানি আর এটা জানি না, তাহলে অতএব জানি বাই জানি না সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ tan। এটা লম্ব, এটা ভূমি, লম্ব বাই ভূমি সমান tan এই 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মান 1/√3। তাহলে এখান থেকে পাই, আমাকে বিসি বের করতে হবে। তাহলে বজ্রগুণ করলে বিসি এবং 1, তাহলে এটা হলো বিসি সমান AB√3 সমান AB ফর 40 মিটার, √3 মিটার। এরপরে ABD ত্রিভুজ নেব, ত্রিভুজ ABD। ABDর ক্ষেত্রেও তাই, ABD এর লম্ব AB, এটা সমান 40 মিটার। ভূমি BD, এটা সমান বের করতে হবে এই কোণটা, এর নাম ADB। ADB সমান, দেখো এই কোণটা আর এই কোণটা পরস্পর একান্তর কোণ, এই কোণের নাম DAP, এটা একান্তর কোণ, একান্তর কোণ DAP, এটা সমান এই কোণটা সমান 45 ডিগ্রি। অতএব AB জানি এবং BD জানি না, তাহলে জানি বাই জানি না এখানে একই রকম। এটা সমান, দেখো এটা লম্ব আর এটা ভূমি, লম্ব বাই ভূমি মানে আমরা জানি tan হয়, আর কোণ আছে এখানে 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান আমরা জানি 1 হয়। তাহলে এখান থেকে বজ্রগুণ করলে আমার দরকার এই BD মান দরকার। তাহলে BD সমান, BD 1 BD সমান AB এর সাথে নিচের 1 গুণ, তাহলে এটা হলো AB। AB সমান 20 মিটার আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত, অতএব CD সমান, আমরা BC থেকে বিয়োগ করব BD, BC থেকে এই BD বিয়োগ করলে আমরা এই CD পাবো, এখান থেকে পর্যন্ত পাবো। তাহলে সমান BC এর মান দেখো আমরা আগে বের করেছি 40√3, BD এর মান এখন বের করলাম, এটা 40 মিটার। 40 যদি কমন নিই তাহলে √3 - 1 মিটার, তাহলে সমান CD সমান, অ্যাকচুয়ালি CD সমান 40 ইন্টু, না 40 ব্র্যাকেট দিলাম, √3 মান 1.732, √3 মান দেওয়া থাক আর না থাক তোমাকে এটা কিন্তু মুখস্থ করতে হবে। 40 ইন্টু 1.732 থেকে 1 বিয়োগ করছি, 0.732 মিটার। তাহলে 0.732 কে 40 দিয়ে গুণ করতে হবে, তো 732 কে 4 দিয়ে গুণ করলে সমস্যাটা মিটবে। 4 দুগুণ 8, 3 4 12, 2 হাতে 1, 4 7 28 আর 1 29, সমান
2 9 2 8 40 এবং এটা গুণ করলে একটা দুটো তিনটে অঙ্কের আগে দশমিক 1 2 3 এইখানে দশমিক বসবে, এটা মিটার, তাহলে 29.28 মিটার সমান 29.28 মিটার। তাহলে এই যে দূরত্বটা অর্থাৎ সিডি, এটা 29.28 বেরিয়েছে। তাহলে এই দূরত্ব জাহাজটি যায় 6 মিনিটে। তাহলে লিখবো জাহাজটি না 6 মিনিটে না, এটা 6 সেকেন্ডে, 6 সেকেন্ডে পথ চাই। (29.28 মিটার। জাহাজটি 1 সেকেন্ডে পথ যায়। 1 সেকেন্ডে যত পথ যায় সেটাই কিন্তু জাহাজের গতিবেগ হবে, কারণ আমি এখানে কিলোমিটার পার ঘন্টা নয়, আমি মিটার পার সেকেন্ডে গতিবেগটা বের করব। তাহলে 6 দিয়ে 29.28কে ভাগ করতে হবে। তাহলে 4 ছক 24 হলো 5, দশমিক নিয়ে 2 নামালাম, তাহলে 6 8 48, 4 8, এখানে 6 8 48, তাহলে এটা হচ্ছে 4.88 মিটার। তো এখানে প্রশ্ন ছিল যে জাহাজটির গতিবেগ নির্ণয় করো। এখানে দেখো জাহাজটির গতিবেগ 4.88 মিটার পার সেকেন্ড, অতএব জাহাজটির গতিবেগ (4.88 মিটার পার সেকেন্ড। একটি বাড়ির ছাদ থেকে একটি বাতি স্তম্ভের চূড়া ও পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। বাড়ি ও বাতি স্তম্ভের অনুপাত নির্ণয় করো। বাড়ি ও বাতি স্তম্ভের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে এখানে একটা এখানে প্রথমে একটা বাড়ি এঁকে নিলাম, আর এখানে একটা বাতি স্তম্ভ এঁকে নিলাম। অর্থাৎ লাইট পোস্ট। তো বাড়িটাকে এবি ধরেছি আর লাইট পোস্টকে সিডি ধরেছি। এখন বাড়ির এখান থেকে যদি দেখি, আমরা এখান থেকে দেখলে এর চূড়ার অবনতি কোণ এক রকমের হবে, এর গোড়ার অবনতি কোণ আরেক রকমের হবে। তো এটা প্রশ্নে বলা আছে যে একটি বাড়ি ছাদ থেকে দেখলে বাতি স্তম্ভের চূড়া ও পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি হয়। তাহলে অবনতি কোণ দেখানোর জন্য আমি এখানে একটা অনুভূমিক সরল রেখা এঁকে নিলাম, অনুভূমিক সরল রেখা। তো চূড়া, এটা চূড়ার অবনতি কোণ সি চূড়া, এটা 30 ডিগ্রি আছে, আর এখান থেকে এটা পাদবিন্দুর অবনতি কোণ, এই কোণটা এটা আছে 60 ডিগ্রি। আমাকে এই বাড়ির এবং বাতি স্তম্ভের উচ্চতার অনুপাত বের করতে হবে। তাহলে এখানে এ বি সি ডি কোণটা কত ধরেছি বের করে নেবো। তো তার আগে আরেকটা অঙ্কন করে নিতে হবে। এই সি বিন্দু থেকে এ বি এর উপরে একটা লম্ব টানতে হবে। লম্ব টানলে কি হবে? লম্ব টানলে এখানে আমি
এ বি সি ডি, এখানে ই নাম দিলাম। তাহলে এখানে দেখো এই সি সিডি যত উচ্চতার হবে এখানে বিই কিন্তু ঠিক একই রকম উঁচু হবে। অর্থাৎ আমি যদি বিই বের করতে পারি সেখান থেকে সিডি পেয়ে যাব, আর এবি তো আলাদা করে বের করাই যাবে। তো এখানে এবিসিডিই কোনটা কি ধরেছি, এবিসিডি ইপি কোনটা কি ধরেছি সেটা লিখে নিতে হবে। তাই লিখবো মনে করি বাড়িটি এবি, বাড়িটি এবি, বাতি স্তম্ভটি সিডি ও এপি একটা অনুভূমিক রেখা। এপি একটি অনুভূমিক সরল রেখা। সি বিন্দু থেকে এবির উপরে সি লম্ব টানা হয়েছে। সি বিন্দু থেকে এবি এর উপর সি লম্ব টানা হয়েছে। তো দেখো এখানে দুখানা ত্রিভুজ আছে, একটা এ বি ডি আর একটা এ ই সি। এই দুটো ত্রিভুজ ব্যবহার করে আমরা এবি এবং সিডি এর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে ত্রিভুজ এবিডি এটা সমকোণ ত্রিভুজ কেন, কারণ এই কোণটা 90 ডিগ্রি সেই জন্য। আর এ ই সি এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি। তাহলে লিখবো কি, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ই সি সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বিই বের করা। তাহলে বিই বের করতে গেলে, আচ্ছা এখানে আরো কিছু তথ্য দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে কি, একটি বাড়ির ছাদ থেকে দেখলে, আচ্ছা এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্যের অনুপাত বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা এই বি থেকে ডি পর্যন্ত এই দূরত্বটা কোনো কিছু ধরে নিই, এই দূরত্বটা আমরা কিছু একটা ধরে নিতে পারি, মনে করলাম এক্স মিটার ধরলাম, যে বাড়ি থেকে লাইট পোস্টটি বা বাতি স্তম্ভটি এক্স মিটার দূরে অবস্থিত, তাহলে এটাও এক্স মিটার হবে। এই কোণটা 30 ডিগ্রি, তাহলে এই কোণটাও 30 ডিগ্রি হবে, কারণ এটা একান্তর কোণ। এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি হবে। তো প্রথমে এবিডি সমকোণী ত্রিভুজ নেব। তাহলে ত্রিভুজ এবিডি এর দেখো বাড়ির উচ্চতা এবিটা আমাকে বের করতে হবে। এটা লম্ব এবি, এটা সমান বের করতে হবে ভূমি বিডি, এটা সমান এক্স মিটার ধরে নিয়েছি। আর কোণ এ ডি বি সমান, এই কোণটা এই একান্তর কোণটা সমান, এর নাম হচ্ছে ডিএপি, সমান একান্তর কোণ ডিএপি, আর ডিএপি সমান 60 ডিগ্রি। তাহলে আমরা এবি বের করতে চাইলে লিখবো এবি বাই বিডি, এটা সমান আছে টেন, এখানে 60 ডিগ্রি, তাহলে টেন 60 ডিগ্রি মানে আমরা জানি √3 হয়। তাহলে এখান থেকে আমি কি বের করব, এবি বের করব। এবি সমান বিডি √3,
এবি সমান বিডি রুট 3 হয়েছে। এখন আমার প্রয়োজন এই বি, তাহলে বি বের করতে গেলে আমাকে এ থেকে ই পর্যন্ত এই অংশটা বের করতে হবে। আর এটা অ্যাকচুয়ালি এই সি ত্রিভুজের বাহু। এই সি ত্রিভুজের বাহু হচ্ছে এই যে এই ত্রিভুজ এইসি এর এইসি এর এই সমান বের করতে হবে, লম্ব এই এর মান বের করতে হবে। ভূমি ইসি বা সিই এটা সমান এই এক্স মিটারের সাথে সমান। আচ্ছা, এখানে যেটা এক্স মিটার লিখেছিলাম এখানে ধরি কথাটা লিখতে হবে, এটা ধরে নিয়েছি সেই জন্য ধরি। এখানে যখন এক্স মিটার লিখছি তখন ধরি লেখার দরকার নেই, কারণ এখানে ধরে নিয়েছি, সুতরাং এটা যদি এক্স মিটার হয় এটাও এক্স মিটার হবে, সুতরাং এখানে ধরি কথা লেখার দরকার নেই। তাহলে এর লম্ব পেলাম, ভূমি পেলাম, কোণ এই কোণটা এই এসিই এটা সমান, এটা অ্যাকচুয়ালি একান্তর কোণ, এই কোণটা অ্যাকচুয়ালি এই একান্তর কোণ, এর একান্তর কোণ এটা এর সাথে সমান, এর নাম সিএপি। আর এটা সমান 30 ডিগ্রি। অতএব এই বাই ইসি সমান tan 30 ডিগ্রি, আর tan 30 ডিগ্রি মান আমরা জানি 1/√3 হয়। এখন যেহেতু এই এর মান বের করতে হবে, বজ্রগুণ করলে এই √3, এই √3 সমান ইসি বা এই সমান ইসি বাই √3। আবার দেখো এখানে এখানে ছিল বিডি √3, এটা বিডি, এখানে বেরিয়েছে ইসি √3, তাহলে বিডি আর ইসি পরপর সমান, সেই জন্য এই ইসি বাই √3 বেরিয়েছে। তাহলে এখানে লিখবো বিডি বাই √3। কেন লিখলাম? কারণটা এখানে লিখে দেবো, যেহেতু ইসি সমান বিডি, তাই ইসি জায়গাতে বিডি লিখলাম। তো এখন এবি আর আচ্ছা, এখন বি এর মানটা বের করার দরকার, তাহলে লিখবো বি সমান, অতএব বি অ্যাকচুয়ালি বিটা পাবো কি করে? বিটা পাবো টোটাল এবি থেকে, টোটাল এবি থেকে আমি এই অংশ বিয়োগ করব, তাহলে এবি মাইনাস এই সমান এবি আছে বিডি √3। আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যেত, আমরা বিডি সমান এক্স ধরেছিলাম, তাহলে এটা লেখা যেত x√3 মিটার। এখানে তাই যেখানে যেখানে বিডি লিখছি এখানে আমরা এক্স লিখতে পারতাম, সমান x/√3 মিটার। তাহলে এবি মাইনাস এই, এবি বেরিয়েছে x√3, তারপরে এই বেরিয়েছে x/√3 মিটার। তাহলে সরল করলে পাই x√3 মাইনাস, ওপর নিচে যদি √3 গুণ করি, উপর নিচে √3 গুণ করবো করণী নিরসন করার জন্য হর থেকে, সমান এখানে x√3 মাইনাস √3 গুণ করলে এখানে 3 হয়ে যাচ্ছে, উপরে x√3 হচ্ছে, সমান x√3 কমন নিলে আমরা পাই 1 মাইনাস 1/3, এটা পাই সমান x√3, 3 একে 3 মাইনাস 1, 2 এর 3, এটা হলো এত মিটার। এখন আমার 2 এর অনুপাত বের করতে হবে, এবি আর সিডি, তাহলে অতএব
এবি ইস টু সিডি সমান এবি ইস টু সিডি সমান এখানে এবি এর মান এখানে কত আছে দেখে নাও, এখানে x√3 আছে, এবি লিখলাম, ইস টু সিডির জায়গাতে আমি বি লিখলাম, কারণ সিডি আর বি পরপর সমান, সিডি আর বি পরপর সমান, তাহলে এখানে সিডি লিখলাম, এবি ইস টু সিডি সমান এবি ইস টু বিই সমান এবি, এবি এখানে আছে x√3 ইস টু এখানে আছে x√3 ইন্টু 2/3, x√3 দুই জায়গাতে আছে, তাহলে লিখবো 1:2/3। এখন যেহেতু নিচে 3 আছে, তো আমরা কি করতে পারি, প্রথম পদ তার সাথে 3 গুণ করলাম, আর দ্বিতীয় পদ তার সাথেও 3 গুণ করলাম, তাহলে পেলাম কি আলটিমেটলি 3 আর এখানে 2, অর্থাৎ 3:2 পেলাম। চোদ্দ রেখে আছে একটি লাট্টুর নিচের অংশ শঙ্কু আকৃতি এবং উপরের অংশ অর্ধগোলক আকৃতি, যাহাদের ভূমি একই, ইহাদের ভূমির ব্যাসার্ধ 1 সেন্টিমিটার এবং শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধের সমান, লাট্টুর আয়তন পাই এর আকারে নির্ণয় করো। তাহলে লাট্টুর আকার নির্ণয় করতে হবে। তাহলে এখানে অঙ্কটা সঠিক করতে গেলে আমাদের ছবি আঁকতে হবে সুন্দর করে একটা। এটা 14-1। এটা সেই এটা লাট্টুর উপরের অংশ। আচ্ছা, এখানে কন্ডিশন দেওয়া আছে কি, কন্ডিশন দেওয়া আছে শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধের সমান, এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ, এই ঠিক ব্যাসার্ধের মাপের উচ্চতা হবে শঙ্কু আকৃতি অংশের। তাহলে ব্যাসার্ধের মাপ করে যদি আমি একটা সরলরেখা টেনে নিই, তাহলে শঙ্কুর যে ভূমি সেটা দেখতে এরকম, শঙ্কুর যেটা ভূমি সেটা এরকম দেখতে। এই যে ব্যাসার্ধ এটা আর, এটা উচ্চতা, এটাও আর, পদ্মগোলকের ব্যাসার্ধ সেটাও আর, তাহলে এর আয়তন সহজে পাওয়া যাবে। তো এখানে আর সমান আবার দেওয়া আছে, আর সমান দেওয়া আছে 1 সেন্টিমিটার। তাহলে এখানে লিখে নেব শঙ্কুর ব্যাসার্ধ বা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। তাহলে শঙ্কু আকৃতি অংশের আগে আয়তন বের করব, তারপরে অর্ধগোলক আকৃতি অংশের আয়তন বের করব, বের করে দুটি আয়তন যোগ করে দেব। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, এটা আর ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার, উচ্চতা, শঙ্কুর উচ্চতা এইচ, এটা সমান আর এইচ, এটা সমান আর, এটা সমান 1 সেন্টিমিটার। অতএব আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ সমান পাই, আর এর মান 1 স্কোয়ার, এইচ এর মান 1। এটা যেহেতু আয়তন, এটা হবে ঘন সেমি বা সেমি কিউব, তাহলে এটা হলো পাই সেমি কিউব
আর এটা যেহেতু শঙ্কু তাহলে এখানে 1/3 পাই, 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে 1/3 পাই সেমি কিউব অর্থাৎ পাই/3 সেমি কিউব। এবার উপরে যে অর্ধ গোলকের মতো অংশ আছে লিখবো অর্ধ গোলকাকৃতি অংশের ব্যাসার্ধ এটা সমান 1 সেন্টিমিটার দেওয়া আছে, অতএব আয়তন অর্ধগোলকের আয়তনের সূত্র 2/3 পাই আর কিউব সমান 2/3 পাই আর ফর 1, আর এর মান 1 আছে, এত ঘন সেমি বা সেমি কিউব, আর এটা হচ্ছে 2π/3 সেমি কিউব। তাহলে মোট লাট্টুর আয়তন সমান, তাহলে শঙ্কু আকৃতি অংশের জন্য π/3 আর অর্ধগোলকাকৃতি অংশের জন্য 2π/3, এত ঘন সেমি বা সেমি কিউব সমান 3 লসাগু, 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে পাই কে গুণ, তাহলে এটা হলো পাই, 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 2 কে গুণ, এটা হলো 2 পাই সেমি কিউব সমান পাই এবং 2 পাই হয়ে গেল 3π/3 সেমি কিউব, 3 3 কেটে দিলাম সমান পাই সেমি কিউব। তো এখানে এখানে উত্তর চেয়েছিল লাট্টুর আয়তন পাই এর আকারে নির্ণয় করো, অতএব লাট্টুর আয়তন পাই ঘন সেমি, লাট্টুর আয়তন পাই ঘন সেমি। দুই দিকে আছে 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 9 সেমি বহির্ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকের অন্তর ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে প্রথমে এই দুটো গোলকের ঘনফল বের করে নেব, নিয়ে যোগ করব, যোগ করে যে ঘনফল হবে এই ফাঁপা গোলকের ঘনফলের সাথে সেটা সমান হবে। তাহলে ফাঁপা গোলকের ঘনফল বের করার জন্য এখানে বহির্ব্যাসার্ধ দেওয়া আছে, অন্তর্ব্যাসার্ধ এক্স ধরে নেব। তো এই কাজটা আগে করি, যে ফাঁপা যে গোলকটা আছে এই কাজটা আগে করলেও অসুবিধা ছিল না, বা ফাঁপা গোলকের আয়তন আগে বের করলেও কোনো অসুবিধা নেই, সুতরাং আমরা যে কোনো একটা আগে করতে পারি। তো আমি হিসাবের সুবিধার জন্য এই ফাঁপা গোলকের আয়তন আগে বের করার চেষ্টা করব। এখানে বহির্ব্যাসার্ধ দেওয়া আছে, অন্তর্ব্যাসার্ধ দেওয়া নেই, অন্তর্ব্যাসার্ধ আমি এখানে এক্স ধরে নেব। মনে করি ফাঁপা গোলকের অন্তর্ব্যাসার্ধ সমান এক্স সেন্টিমিটার। আচ্ছা, বহির্ব্যাসার্ধ আছে বহির্ব্যাসার্ধ সমান এটা 9 সেন্টিমিটার, অতএব এটা যদি R1 লিখি আর এটা যদি R2 লিখি, অতএব আয়তন এটা হবে, যদি আমি বাইরের ব্যাসার্ধ ধরি তাহলে 4/3 পাই আর কিউব, অর্থাৎ বাইরের অংশ এবং ভিতরের অংশ ধরে মোট, তার থেকে বিয়োগ করবো ভেতরের অংশ, ভেতরের অংশ হচ্ছে 4/3 পাই, এখানে
এটা হবে R2, আর এটা হলো 4/3 পাই R3, এটা কিন্তু R1 অর্থাৎ অন্তর্ব্যাসার্ধ দিয়ে। তো সমান 4/3 পাই, এখন R2 আছে 9, এটা 9 কিউব মাইনাস R1 আছে x কিউব, এত ঘন সেমি সমান, আচ্ছা এটা 4π/3 হিসাবে লিখি আমরা, 4π/3 ইন্টু এটা 9 নং 81, 9 কিউব মানে 9 ইন্টু 9 ইন্টু 9, 9 নং 81 ইন্টু 9, 9 কে 9, 8 নং 72, তাহলে 729 মাইনাস এক্স কিউব, এটা আছে ফাঁপা গোলকের আয়তন। এবার ছোট যে গোলক দুটো ছিল তাদের আয়তন বের করব। তো ছোট গোলক দুটির ব্যাসার্ধ 1 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার, অতএব মোট আয়তন দেখো, আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, পরেরটা হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে প্রথমে আর এর মান 1, পরে আর এর মান 6, এত হবে ঘন সেন্টিমিটার, বা আমরা লিখতে পারি সেমি কিউব, সমান 4/3 কমন নিলাম, পাইও কমন নিলাম, তাহলে এখানে 1 কিউব অর্থাৎ 1, আর এখানে 6 কিউব, তাহলে 6 ইন্টু 6 ইন্টু 6, 6 ছক 36 ইন্টু 6, 6 ছক 36 6 হাতে 3, 3 18 21, অর্থাৎ 216 সেমি কিউব, সমান 4/3 পাই 216 এবং 1, তাহলে এটা হলো 217 সেমি কিউব। তাহলে কি, তাহলে এই গোলক দুটো গলিয়ে এই ফাঁপা গোলক তৈরি করা হয়েছে, অর্থাৎ এর যে ঘনফল হবে, ফাঁপা গোলকের যে ঘনফল হবে, এই দুই ঘনফল নিশ্চয়ই সমান, কারণ এটা গলিয়ে এটা তৈরি করা হয়েছে সেই জন্য। তাহলে এটা সমান এটা লিখবো, তাহলে লিখবো প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 4π/3 ইন্টু 729 মাইনাস এক্স কিউব ইজ ইকুয়াল টু, এখানেও তাই 4π/3 ইন্টু 217, এখান থেকে আমাকে এক্স এর মান বের করতে হবে, কিন্তু এক্স আলাদাভাবে নেই, এইভাবে আছে 729 মাইনাস এক্স কিউব ইজ ইকুয়াল টু 4π/3 ইন্টু 217, এই পার্টটাকে সমানচিহ্নের ডান দিকে লিখবো, তাহলে 4π/3 এটা উল্টে হবে 3/4π, 4π কেটে দিলাম, 3 কেটে দিলাম, তাহলে পাচ্ছি বা মাইনাস এক্স কিউব সমান, এদিকে আছে কেবল 217 আর 729, সেটা সমান চিহ্নের ডান দিকে লিখবো, তাহলে এর আগের প্লাস চিহ্নটা এখানে মাইনাস হয়ে গেল। 729,217, এটা 2, এটা 1, আর এটা 5, অর্থাৎ 512 সমান মাইনাস 512, মাইনাস মাইনাস দিয়ে দুই দিককে ভাগ করলে পাই এক্স কিউব সমান 512 8টা 64 ইন্টু 8, 4 8 32 2, 6 8 48, আর 3 51। তো এটা কিন্তু আমরা 8 কিউব লিখতে পারি, কারণ আমরা দেখেছি আগে যে 6 কিউব হয় 700, এই 216 হয় 6 কিউব, তাহলে
এখানে আছে 500 একটু বেশি, সুতরাং 6 কিউবের চেয়ে বড় হবে। তো 6 কিউবের চেয়ে বড় 7 কিউব, সেটা হবে না নিশ্চয়ই, কারণ ডান দিকে 2 আনতে হবে। তাহলে একমাত্র সম্ভব 8, এক্স কিউব সমান 8 কিউব। তাহলে এখান থেকে বলা যায় বা এক্স ইজ ইকুয়াল টু 8। এখন এখানে প্রশ্ন ছিল যে নতুন গোলকের অন্তর্ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এখানে লিখবো অতএব নতুন গোলকের অন্তর্ব্যাসার্ধ 8 সেন্টিমিটার বা 8 সেমি। তিন দাগে আছে একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 3.2 ডেসিমিটার। সেই দণ্ডটি গলিয়ে সমান ব্যাসার্ধের 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয় তবে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল? তো দণ্ডটির দৈর্ঘ্য দেওয়া নেই, দৈর্ঘ্য এক্স ধরে নিলে দণ্ডের এখানে দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দেওয়া আছে 3.2 ডেসিমিটার। তাহলে এখানে লিখব যে দণ্ডের লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ বলতে ভূমির ব্যাসার্ধকে বোঝাচ্ছে। প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ আর এটা দেওয়া আছে 3.2 ডেসিমিটার। এখানে একটা কথা মনে রাখতে হবে, যেহেতু এই দণ্ডটি গলিয়ে গোলকগুলো তৈরি করছি, সুতরাং দণ্ডের যে ঘনফল হবে গোলকগুলির ঘনফল কিন্তু একই হবে বা গোলকটির ঘনফল একই হবে। এখানে গোলকগুলি বলা আছে, গোলকগুলির ঘনফল একই হবে। তো প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ পেয়ে গেছি 3.2 ডেসিমি। যদি সেন্টিমিটারে প্রকাশ করি 3.2 কে 10 দিয়ে গুণ করবো, কেন কি 10 সেন্টিমিটারে 1 ডেসিমিটার হয়। তাহলে এটা হবে 32 দশমিকটা থাকছে না 10 গুণ করার জন্য, তাহলে এটা হবে 32 সেন্টিমিটার। আর দণ্ডটির দৈর্ঘ্য দেওয়া নেই, তাহলে দৈর্ঘ্য সমান এক্স সেন্টিমিটার ধরলাম। অতএব ঘনফল বা আয়তন বলতে পারি, ঘনফল বা আয়তন সমান পাই আর স্কয়ার এইচ। দেখো গোলকের ঘনফল বের করার সময় আমার পাই আসবে, সুতরাং পাইটা আমি মান বসাচ্ছি না, পাই লিখলাম। আর এর মান এখানে 32 আছে, তাহলে 32 তার স্কোয়ার ইন্টু এইচ, এইচ এর মান এক্স ধরেছি, এত হবে সেমি কিউব। তো সরল করলে পাই পাই এক্স, এটা হবে 32 ইন্টু 32 পাই এক্স ইন্টু 32 ইন্টু 32 সেমি কিউব। তাহলে এটা কি হলো? এটা লম্ববৃত্তাকার দণ্ডের ঘনফল বেরিয়েছে। এবার 21টি গোলকের ঘনফল বের করতে হবে। তো প্রত্যেকটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার বলা আছে। তাহলে লিখবো প্রতিটি গোলকের ব্যাসার্ধ এটা সমান 8 সেন্টিমিটার। অতএব 21টি গোলকের
মোট আয়তন বা মোট ঘনফল, তাহলে গোলকের ঘনফলের সূত্র 4/3 পাই আর কিউব, যেহেতু 21টা তাই 21 গুণ করলাম, সেমি কিউব হবে সমান 4/3 পাই, এখানে আর কিউব আছে, আর এর মান 8 কিউব ইন্টু 21 সেমি কিউব, সরল করে লিখলে পাই 4 পাই/3 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8, এখান থেকে আমি এটা কেটে দিতাম যদি, তাহলে 3 সাথে 21 হতো, তাহলে এত কিছু লিখতে হতো না। তো যাক, তাহলে এখানে আমি লিখতে পারছি সমান 4 পাই বা 4 সাথে 28 পাই, 28 পাই হলো 4 সাথে 28 পাই ইন্টু 8 কিউব, 8 ইন্টু 8 ইন্টু 8, এটা আছে। আচ্ছা, এটা কিন্তু 28, আবার কাটাকুটি হয়ে গেল, সমান 28 পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 সেমি কিউব। তাহলে এই আয়তনটা এবং এদিকে যে লম্ব বৃত্তাকার চোঙের আয়তন, এই দুটো সমান হওয়ার কথা, কারণ এটা গলিয়ে এইগুলো তৈরি করা হয়েছে। তাহলে প্রশ্ন অনুসারে এটা সমান এটা। এখানে আছে 4 পাই ইন্টু 32 ইন্টু 32, না এখানে পাই এক্স আছে, 4 পাই না, পাই এক্স ইন্টু 32 ইন্টু 32 সমান এটা 28 পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8। তাহলে আমরা একবারে লিখতে পারি x সমান 28 পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8, এবং নিচে পাই থাকছে, দুটো 32 থাকছে, পাই পাই কেটে দিলাম, 4 8 32, 4 8 32, 4 2 8, 4 7 28। তাহলে এখানে থাকছে, নিচে কোনো সংখ্যা নেই কাটার, উপরে আছে 7 এবং 2, 7 ইন্টু 2 বা x সমান 7 2 14, তাহলে x সমান 14 হয়েছে। তো এখানে প্রশ্ন ছিল, তবে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল? অতএব দণ্ডটির অতএব দণ্ডটির দৈর্ঘ্য 14 সেন্টিমিটার বা 14 সেমি। পরিসংখ্যা আছে নিচের পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 50 এবং মোট পরিসংখ্যা 120 এবং f2:f1 f2:f3 সমান 4:3 হলে f1 f2 এবং f3 এর মান নির্ণয় করো। এখানে শ্রেণীসীমা দেওয়া আছে এবং পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা নতুন একটা ছক তৈরি করে নেবো, যেখানে শ্রেণীসীমা থাকবে, পরিসংখ্যা থাকবে, শ্রেণী মধ্যক থাকবে, আর শ্রেণী মধ্যক ও পরিসংখ্যার গুণফল থাকবে। লিখবো প্রদত্ত ছক থেকে পাই তাহলে এখানে লিখবো শ্রেণী, শ্রেণী বলতে এখানে দেওয়া আছে শ্রেণী সীমা, এখানে পরিসংখ্যা, এখানে শ্রেণী মধ্যক, পরিসংখ্যাটা fi দিয়ে লেখা হয়, শ্রেণী মধ্যকটা xi দিয়ে লেখা হয়,
আর এখানে এফআই এক্সআই। তো প্রথমে শ্রেণী আছে দেখো 0 থেকে 20, পরিসংখ্যা দেওয়া আছে 17। শ্রেণী মধ্যক হবে 0 এবং 20 মাঝখানের সংখ্যা অর্থাৎ 10। 0 আর 20 যোগ করে 2 দিয়ে ভাগ 10, 17 এবং 10 গুণ করলে এখানে পাচ্ছি 170। তারপরে আছে 20 থেকে 40, 20 থেকে 40 এর পরিসংখ্যা আছে f1, এর শ্রেণী মধ্যক মাঝখানের সংখ্যা 30। f1 এবং 30 গুণ করলে সমান, এটা পেলাম 30 f1। তারপরে 40 থেকে 60, পরিসংখ্যা f2, শ্রেণী মধ্যক হবে 50। এখানে হবে 50 f2। 60 থেকে 80, পরিসংখ্যা f3, শ্রেণী মধ্যক 70 এবং এখানে হবে 70 f3। 80 থেকে 100, পরিসংখ্যা 18, শ্রেণী মধ্যক 80 এবং 100, শ্রেণী মধ্যক হবে 90। 8 9 72 2, 9 1 9, 9 8 7 16, একটা শূন্য আছে। এই হলো, এরপর যোগ করতে হবে, লিখব মোট। এটা হলো সামেশন অফ এফআই। তো 17 এবং 18 মিলে 35 প্লাস f1 প্লাস f2 প্লাস f3, আর এই দিকটি যোগ করলে 0 আর 0 দিলাম 0, 7 এবং 2 9, 1 এবং 6 7, এখানে 1 আছে, প্লাস 30 f1 প্লাস 50 f2 প্লাস 70 f3। পরিসংখ্যার যোগফল বলা আছে 120, তাহলে এটা সমান 120 লিখতে পারবো। আর এখান থেকে মধ্যমা বের করে সেটা 50 আছে। আর বলা আছে f2 is to f1 মানে f3, f2 is to f3, এটা 4 is to 3। তো এখান থেকে বলা যায় f2 by f3 সমান 4/3, বা 3, আচ্ছা 4 f3 সমান 3f2 by 3 সমান 3f2 by 4, এটা আছে। এবার এখানে আসি, এখানে দেওয়া আছে যে 35 প্লাস f1 প্লাস f2 প্লাস f3, এটা সমান প্রশ্নে 120 দেওয়া আছে। তাহলে এখান থেকে পাই f1 প্লাস f2 প্লাস f3 সমান 120, তার থেকে 35 বিয়োগ করতে হবে। f1 প্লাস f2, f3 জায়গাতে আমরা এটা বসাবো, 3f2 by 4 সমান 85, বা 4 লসাগু 4f1 প্লাস 4f2 প্লাস 3f2 সমান 85, বা এখানে 4f1, 4 এবং 3 7f2, 4 5 20, 0 হাতে 2, 4 8 32 34। এখান থেকে আমরা পাই f1 সমান 340 মাইনাস 7f2 বাই 4, এটা পেয়ে গেলাম। এবার আসি এখানে, এখানে গড় সমান, এটা অ্যাকচুয়ালি সামেশন অফ এফআই এক্সআই,
তাহলে গড় সমান সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, এটা কিন্তু দেওয়া আছে 50। তাহলে এই পুরো রাশিমালাটা 1790 প্লাস 30 এফ ওয়ান প্লাস 50 এফ টু প্লাস 70 এফ থ্রি বাই 120, এটা সমান 50 দেওয়া আছে। আচ্ছা, তাহলে বজ্র গুণ করলে পাই, এটা গুণ করব, তাহলে 1790 প্লাস 30 এফ ওয়ান প্লাস 50 এফ টু প্লাস 70 এফ থ্রি সমান 5 বরং 60 আর দুটো শূন্য অর্থাৎ 6000, বা 30 এফ ওয়ান প্লাস 50 এফ টু প্লাস 70 এফ থ্রি আছে, এফ থ্রি জায়গাতে বসাবো 3 এফ টু বাই 4 সমান 6000 মাইনাস 1790। এখানে আরেকটা সমীকরণ পাবো, তারপরে সমাধান করে এফ ওয়ান এফ টু এর মান পাবো। তো এখানে আছে দেখো 2 দুগুণ 4, 35 দুগুণ 70, তাহলে পেলাম 30 এফ ওয়ান প্লাস 50 এফ টু প্লাস 105 এফ টু বাই 2, আর এটাতে বিয়োগ করলে আমি 6000 থেকে বিয়োগ করব 1790, তাহলে এখানে 0, 9 আর 1 দিলে 10, সাথে 1 8, 8 আর 2 দিলে 8 আর 2 দিলে 10, সাথে 1 4, তাহলে এটা হলো 42 10। এখানে বাঁদিকে 2 লসাগু, তাহলে 30 দুগুণ 60 এফ টু প্লাস 50 দুগুণ 100, না এটা এফ ওয়ান, 100 এফ টু প্লাস 105 এফ টু সমান 42 10। এখান থেকে পাই 60 এফ ওয়ান প্লাস 105 আর 100 এবং 105, তাহলে 205 এফ টু সমান 2 দিয়ে গুণ করলে 84 20, বা এখান থেকে এফ ওয়ান সমান লিখতে পারি 84 20 মাইনাস 205 এফ টু বাই 60। তো উপর নিচে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 84 20 হয়ে যাবে, 4 এর হাফ, এই 8 এর হাফ 4, 4 এর হাফ 2, 1 এর হাফ, এই যে 421, আর এটা হবে 21 এফ টু, আর নিচে 5 বারং 60 অর্থাৎ 12। তাহলে এফ ওয়ান সমান এটা, আবার এফ ওয়ান সমান এটা, তাহলে এই দুটো সমান লিখবো তুলনামূলক পদ্ধতিতে। সমাধান করলে আমরা এখান থেকে এফ টু এর মান পেয়ে যাব। তাহলে এটা যদি 1 নম্বর সমীকরণ নাম দিই, আর এটা যদি 2 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে লিখবো 1 ও 2 নাম্বার থেকে পাই, 2 নম্বর সমীকরণ থেকে পাই। এখানে পাই 304 মাইনাস 7 এফ টু বাই 4, না 340 মাইনাস 7 এফ টু বাই 4, আর এখানে আছে 421 মাইনাস 21 এফ টু বাই 12। আচ্ছা, এখানে কি হলো 60, এখানে 60 এফ ওয়ান 205 এফ টু সমান 4, 8 4 2 0, এফ ওয়ান সমান 8 4 2 0 মাইনাস 205 এফ টু বাই 60। এবার 5 দিয়ে ভাগ করেছি, তাহলে 5 দিয়ে ভাগ করলে 4 8 4 2 0, ভাগ করে দেখি এখানে
8 4 2 0, তাকে 5 দিয়ে ভাগ করছি। 5 1 5, তাহলে এখান থেকে আসছে 3 4 5 6 30, 4 2 5 8 40, তাহলে 4 5 20, 16 84। এটা ভুল হয়েছে, এটা 16 84 হবে এই জায়গাটা। এটা হবে 5 দিয়ে ভাগ করে 16 84। আর 205 কে যদি 5 দিয়ে ভাগ করি, 4 5 20, এটা হলো 41। 16 84, আর এটা হলো 41 F2। হ্যাঁ ঠিক আছে। 2 দিয়ে কাটাকুটি করলে, এই 4 দিয়ে কাটলে 3 4 12, 4 1 4, তো 3 0 0, 3 4 12, 2 হাতে 1, 3 3 9, আর 1 10, অর্থাৎ 1020 মাইনাস 3 7 21, 21 F2 সমান 1 দিয়ে গুণ করলে 1 6 8 4 মাইনাস 41 F2 হলো। এখন আমাকে F2 এর মান বের করতে হবে, তাই লিখবো মাইনাস 21 F2, তারপরে এটা প্লাস 41 সমান চিহ্নের বাঁদিকে আনছি, তাহলে প্লাস হয়ে যাবে, সমান 1 6 8 4 মাইনাস 1 0 2 0। 41 থেকে 20 বিয়োগ করলে হচ্ছে 20 F2 সমান 16 84 থেকে 1020 বিয়োগ করতে হবে। এখানে পেলাম 4, এখানে পেলাম 6, এখানে পেলাম 6, তাহলে হলো 6 6 4। তাহলে এখান থেকে বলা যায় বা F2 সমান 6 6 4, তাকে 20 দিয়ে ভাগ করতে হবে। তো 6 6 4 এর হাফ হচ্ছে 3 3 2, আর এর হাফ 10, সমান 3 3 2 কে 10 দিয়ে ভাগ করলে 33.2 পাচ্ছি। এটা পেলাম F2। F1 পেতে গেলে এই সমীকরণে F2 এর মান বসাতে হবে। তাহলে F2 সমান, F1 সমান 16 84 মাইনাস 41 ইন্টু 33.2 বসিয়ে দিলাম বাই 12 সমান 16 84 মাইনাস 33.2 কে 41 দিয়ে গুণ করতে হবে। চার দুগুণ 8, 3 4 12, 2 হাতে 1, 3 4 12 রাখে 13, 11 1 হাতে 1, 5 6 3, তাহলে 13 61 2, আর দশমিকের পরে একটা অঙ্ক আছে, এই যে 13 61.2, এটা হচ্ছে 13 61.2, তাকে ভাগ করতে হবে 12 দিয়ে। 1 6 8 4, তার থেকে বিয়োগ করছি 13 61.2, 2 আর 8 দিলে 10, হাতে 1, 2 2 আর 2 দিলে 4, 6 আর 2 দিলে 8, 3 আর 3 দিলে 6, তাহলে 3 2 2.8, এটা সমান 3 2 2.8 বাই 12, তাহলে 12 দিয়ে 3 2 2.8 কে ভাগ করতে হবে। তো এখানে আসছে 12 দুগুণে 24, 4 এবং 8 দিলে 12, হাতে 1, 2 নামছে, 9 12, আচ্ছা 8 12 96, 7 12 84, 6 12 72, এখানে 10, এরপরে 8 নামাবো, কিন্তু এখানে দশমিক আছে, তাহলে দশমিকটা এখানে দিলাম,
9 108, তাহলে 26.9 পাচ্ছি এখানে সমান 26.9। তাহলে F1 পেয়ে গেছি, F2 পেয়ে গেছি, এখন আমার F3 পেতে হবে। F3 সমান 3F2/4, তাহলে লিখব F3 সমান 3F2/4 দেওয়া ছিল, সমান 3 ইন্টু F2 মান 33.2, তাকে ভাগ করছি 4 দিয়ে, তাহলে গুণ করে দিলে 3 3 9, 3 3 9, 3 2 6, তাকে ভাগ করতে হবে 4 দিয়ে, 4 দিয়ে 9 9.6 কে ভাগ করছি, তাহলে 4 2 8, 1 9, 4 4 16, এখানে 3 দশমিক তুলে 6 নামালাম, 4 9 36, তাহলে হলো 24.9 সমান 24.9। অতএব F1 is equal to 26.9, F2 is equal to 33.2 ও F3 is equal to 24.9। দুই দাগে আছে নিচের প্রদত্ত ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক থেকে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে তত্ত্বটির সংখ্যা গুণমান নির্ণয় করো। এখানে ছকটা দেওয়া আছে, এই ছকটা। তো এখানে দেখো, এটা প্রয়োগ নম্বর 35, পেজ নাম্বার 363, এটা তোমাদের বইতেই করা আছে, বইতে 363 পৃষ্ঠা এবং 35 নম্বর প্রয়োগটা, এই অঙ্কটা যেহেতু বইতে করা আছে এটা আমি পুনরায় করাচ্ছি না। তারপরে 3 দাগ, 3 দাগ আছে নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তত্ত্বটির মধ্যমা নির্ণয় করো। এখানে x ফর শ্রেণী 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত আছে, পরিসংখ্যা 8 10 11 16 20 25 15 9 6 আছে। এর পরিসংখ্যা, এর কি করতে হবে, পরিসংখ্যা না, এর মধ্যমা নির্ণয় করতে হবে। তাহলে যে ছক দেওয়া আছে, ছক থেকে আমরা নতুন একটা ছক তৈরি করে নেব। আচ্ছা, তাহলে লিখবো কি, প্রদত্ত ছক থেকে পাই, প্রদত্ত ছক থেকে পাই। তো প্রথমে থাকছে x অর্থাৎ শ্রেণী, তারপর পরিসংখ্যা f, তারপরে ভরযুক্ত পরিসংখ্যা বা ক্রমযৌগিক পরিসংখ্যা, না ভরযুক্ত পরিসংখ্যা নয়, এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক। তো এখানে দেওয়া আছে x 1 2 3 4 5 6, x 1 এর জন্য এখানে 8, ক্রমযৌগিক পরিসংখ্যা হবে 8। তারপরে 2 এর জন্য পরিসংখ্যা, এখানে 2 এর জন্য পরিসংখ্যা দেওয়া আছে 10, এখানে হবে 8 প্লাস 10 সমান 18। 3 এর জন্য 11, আর এখানে হবে এই 18 প্লাস 11, তাহলে এটা হলো 29, এখানে 4 এর জন্য পরিসংখ্যা 16, এখানে 29 প্লাস 16, 15 5 হাতে 1, 6 9 15 5 হাতে 1, তাহলে এটা 4 45। তারপরে আছে 5 20, আর এখানে হবে 45 প্লাস 20, তাহলে এটা হলো 65। তারপরে 6 25 আছে, 6 25, এখানে হবে 65 প্লাস 25, এটা হয়ে গেল 90। তারপরে সাথে আছে 15,
সাথে 15, তো 90 এর সাথে 15 যোগ 105, তারপরে 8 আছে 9, 8 পরিসংখ্যা 9, তাহলে 105 প্লাস 9 সমান 114, আর 9 আছে 6, 114 প্লাস 6 সমান 120। তো এই 120 এটা সমান n ধরলাম, তাহলে এখানে n সমান 120, 120 একটা জোড় সংখ্যা, এটি জোড় সংখ্যা, তাহলে আমার n/2 বের করলেই চলবে, n/2 এবং n/2 প্লাস 1, তাহলে এটি জোড় সংখ্যা, অতএব মধ্যমা হবে, মধ্যমা সমান, এখানে জোড় সংখ্যা বলে n/2 ও n/2 প্লাস 1 তম পদের গড়। তো এখন আমাকে n/2 বের করতে হবে প্রথমে। n/2 সমান 120/2, এটা ইজ ইকুয়াল টু 60, আর n/2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 60 প্লাস 1, অর্থাৎ এটা হলো 61। তাহলে দেখতে পাচ্ছি 60-এর চেয়ে বেশি, 60, এখানে দেখতে পাচ্ছি 60 নেই, এখানে 45-এর পরে 65 আছে, তাহলে আমাকে দেখতে হবে 60-এর ঠিক পরবর্তী সংখ্যাটা আছে এখানে, 60-এর পরবর্তী 65 আছে, তাহলে এই 60 এখানে এখানে কি বলছে, এখানে 45-এর পর থেকে 65 পর্যন্ত সমস্ত পরিসংখ্যার সমস্ত পর্যবেক্ষণের জন্য এই যে 5, সমস্ত পর্যবেক্ষণের মান 5, তাহলে লিখবো কি যে 45, মানে ছক থেকে বুঝতে পারছি বা ছক থেকে বোঝা যাচ্ছে, ছক থেকে দেখা যাচ্ছে 45, না এখানে 46 দেবো, 45 ওখানে আছে, 46 থেকে 65 পর্যন্ত সমস্ত পর্যবেক্ষণের মান 1 2 3 4 5, 1 2 3 4 5, মান সমান 5। তাহলে এখানে আমরা যদি 60 ভাবি, সেটা 65-র মধ্যে আছে, তাহলে এটা 5, 61তম পদ সেটাও 5, অতএব 60তম পর্যবেক্ষণের মান সমান 5, ও 61তম পর্যবেক্ষণের মান এটা সমান 5, অতএব মধ্যমা সমান 5 প্লাস 5/2 সমান 10/2, তাহলে এটা সমান 5। তাহলে এখানে প্রশ্ন ছিল যে নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করো, তাহলে লিখবো অতএব নির্ণেয় মধ্যমা, বা অতএব প্রদত্ত পরিসংখ্যা বিভাজন টির মধ্যমা সমান 5। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলের প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।